আগে তো মানুষজন এই জাতীয় নিউজের জন্য তেহরান রেডিও, ইরান রেডিও যেগুলো আছে এগুলো শুনতো যে আসলে অল্টারনেটিভ ভিউটা কি। ইসরায়েল বনাম ফিলিস্তিনের যে যুদ্ধ, তাতে তো ইরান একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অ্যাক্টর, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে ইরান না থাকলে তো মানে আরও ভয়ানক পরিণতি করতো। রিসেন্টলি মানে ইরানের উপরে যে ইসরায়েল এবং ইউএসের অ্যাটাক, এটার ফলাফল তো আসলে কিছুই হয় নাই। না ইরান পরাস্ত হয়েছে, না ইরান পৃথিবী থেকে মুছে গেছে, এরকম কিছুই হয়নি। সো দিস ইজ সর্টস অফ ফেইল্ড অ্যাটাক, ইগোয়েস্টিক অ্যাটাক বলে আমার কাছে মনে হয়েছে। ইসরায়েলের সাথে ইরানের যে বর্ডার, এটা কাল্পনিক বর্ডার এক্স্যাক্টলি, এবং এটা ইসরায়েল এটা বাড়াইছে। ইসরায়েল শান্তিতে ছিল, ইরানও শান্তিতে ছিল, কিন্তু ইসরায়েল এই বর্ডারকে টেনে ইরানের বর্ডার মধ্যে নিয়ে গেছে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা উত্তপ্ত মধ্যপ্রাচ্য নিয়ে একটু আলোচনা করতে চাই। যদিও আসলে এই বিষয়টা নিয়ে যখন কথা বলতে চাই, বিষয়টা আসলে এতটাই হৃদয় বিদারক, ভীষণ খারাপ লাগা কাজ করে। আপনি জানেন যে দীর্ঘ 2 বছরের যে অসম যুদ্ধ কিছুদিন আগে শেষ হয়েছে, ইসরায়েল এবং আহ, গাজা উপত্যকায় যে যুদ্ধটা, অসম যুদ্ধটা হয়েছে। কিন্তু আমরা দেখলাম কয়েকদিন আগে এই যুদ্ধবিরতির মধ্যেও সমস্ত আইন কানুনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ভেঙে আবারও কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে গাজা উপত্যকায়। এই ব্যাপারটাতে সত্যি নিন্দনীয় বটে। এবং আপনি জানেন যে এই সময়ে বেশ কিছু নারী এবং শিশু হতাহত হয়েছে। এই যে তারা আন্তর্জাতিক আইন আবারও ভাঙলো, তারা কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করলো না, যুদ্ধবিরতি নাম করে আবারও হামলা চালালো, বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। দেখেন, মানুষের তৈরি আইন, স্পেশালি পাশ্চাত্যে যে আইন তৈরি হয়, এই আইন পশ্চিমকে সহায়তা করার আইন, ঠিক আছে? এই জায়গায় আসার পরে মনে হয় যে সবচেয়ে সেরা আইন তো আল্লাহর দেয়া আইন, রাইট? সো অনেকে বলবে যে মানে শরিয়া আইন, তারপর হচ্ছে পাশ্চাত্যের আইন, এগুলো নিয়ে এখানে কনফিউশন ক্রিয়েট করবে। শরিয়া আইন যেটা আছে, এই আইনটা ভালো না খারাপ, এটা কি আপনি অ্যাসেস করে দেখছেন কখনো? মুসলমানরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে নাই, মুসলমানরা তো ইহুদিদেরকে মারে নাই, মুসলমানরা তো অ্যাটম বোম মারে নাই, সব তো ওরাই করছে। প্রহসনটা হচ্ছে দুনিয়ার যাবতীয় নৃশংসতা ওরাই করে, ওরাই আবার একটা আইন বানায়, সেই আইন আবার তারা নিজেরাই মানে না। যেই ট্রাম্প টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে গাজার উপরে এই অ্যাট্রসিটি চালানোর জন্য, ওই ট্রাম্পের হাত থেকে শান্তি নিচ্ছি আমরা। এটা একটা প্রহসন না? তো এই জায়গাটায় আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে পৃথিবীতে কত সংখ্যক ইহুদি আছে আর পৃথিবীতে কত সংখ্যক মুসলমান আছে? ইহুদি খুবই নগণ্য, কিন্তু তারা তো অনেক বেশি প্রভাবশালী। তার মানে হচ্ছে আমাদের মুসলমানদের ভেতরে, আমাদের কওমের যে ফিলিংসটা, আমাদের যে মানে ভ্রাতৃত্ববোধের যে ফিলিংসটা তার মানে ভালো মতো কাজ করছে না। এখন এটার জন্য আপনি আপনাকে দোষ দিতে পারেন, আমি আমার নিজেকে দোষ দিতে পারি, নিজেকে ঘৃণা করতে পারি, আপনাকে ঘৃণা করতে পারি, বাট জিনিসটা এত সোজা না। এই পৃথিবীতে মুসলমানরা হচ্ছে সবার কমন শত্রু। ইহুদিদের শত্রু মুসলমান, হিন্দুদের শত্রু মুসলমান, খ্রিস্টানদের শত্রু মুসলমান। সব বুঝেও আমরা একত্র হতে পারি না, একাট্টা হতে পারি না। ওয়াইসির যে কটা দেশ আছে, তারা যদি আজকে একত্রিত হয় এবং বলে যে মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা হচ্ছে এটা আরবের সমস্যা না, এটা উম্মার সমস্যা, দলে দলে লোক পাঠাবো যুদ্ধ করার জন্য ওখানে। আপনি দেখেন আজকে যে ওই গাজায় যে শান্তি ফ্লোটিলা গেল, ওই জায়গায় শাহেদ গেল, মিস্টার শাহেদ গেল না ওই জায়গায়। অথচ বাংলাদেশের রাস্তাঘাটে আপনি যদি বলেন যে তুমি একটা মানে সাঁতরায় যাবা কিনা বলো, তোমার আমি ভিসা দিব, তো হাজার হাজার লোক পাবেন গাজায় যাওয়ার জন্য। তাদের কাউকে নিয়ে গেছে?
পশ্চিম যে কিভাবে মনে করেন যে আমাদের ভেতরে আষ্টে পৃষ্ঠে ইয়ে করতেছে, জড়িয়ে আছে। আমাদের ভিতরে বিভাজন কিভাবে করতেছে। আমাদের যেই দলটা আজকে আফগানিস্তান ভিজিটে গেছিল, তাদের দুইটা লোকরে নিয়ে যেত এই ফ্লোটিলাতে করে, শাহেদ সাহেব কেন নেয় না? কারণ ওনাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স তো আর এরা পাবে না, দাঁড়িয়ে থাকলে পাবে না, মাথায় টুপি থাকলে পাবে না, গায়ে কিফায়া থাকলে পাবে না। তো এগুলো বুঝতে হবে তো আমাদেরকে। এইটা একদম মানে দিস ইজ এ সেন্ট্রাল ইস্যু। এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনি আমি আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আপনি আমি আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমাদের একমাত্র বন্ধু মুসলমানই হইতে পারে। এর বাইরে আর কেউ আপনার ফ্রেন্ড হবে না। অনেকে পবিত্র কোরআন শরীফে লেখা আছে যে তোমরা বিধর্মীদের সাথে বন্ধুত্বের ব্যাপারে সতর্ক থাকো, এরকম কথা বলা আছে। অনেকে হাসে, অনেকে বলে এটা কি মানে ডিসপ্যারিটি কথাবার্তা বলতেছে, ইয়ে বলতেছে। আপনি আল্লাহর চেয়ে বেশি জানেন, আমি আল্লাহর চেয়ে বেশি জানি। এখন কি দেখতেছেন আপনি? সো আমাদেরকে আমাদের কওমের ভেতরে, আমাদের উম্মার ভেতরে বন্ধুত্ব খুঁজে বের করতে হবে। কারণ আমরা কিছুই করি না, তারপর সবচেয়ে নির্যাতিত আমরা। আমরা কোনো নৃশংসতা করলাম না, আমরা কোনো যুদ্ধ করলাম না, আমরা কোনো বিশ্বযুদ্ধের কারণ না, আমরা কোনো নিউক্লিয়ার অ্যাটাকের কারণ না, কিন্তু সকল নির্যাতন আমাদের উপরে, সকল এক্সপেরিমেন্ট আমাদের উপরে। তো এইটা অফকোর্স মানে আমাদের পডকাস্টের পরিসর এটা কাভার করবে না, বাট এটা একটা জিও স্ট্র্যাটেজিক ইস্যু, যেটা মুসলিম লিডার্স যারা আছে তাদেরকে একসাথে বসতে হবে। তাদেরকে মানে হযরত খালিদ বিন ওয়ালিদ যখন সে বিশাল বাইজেন্টাইন সেনাবাহিনীর সম্মুখীন হইলেন, তখন আরবের 4টা প্রান্তে তার 4টা বাহিনী যুদ্ধ করতেছিল। উনি সুকৌশলে এই 4 বাহিনীকে বললেন পিছায় আসো। যখন এই বাহিনী পিছানো শুরু করলো, তখন বাইজেন্টাইন খ্রিস্টান বাহিনী যারা ছিল তারা উল্লসিত হয়ে উঠল যে এই যে দেখো মুসলমানরা নাকি পিছায় না, দেখো কিভাবে পিছাইতেছে। পিছায় এসে যখন ইয়ারমুখের প্রান্তরে উনি বসলেন, তখন 4 বাহিনী যোগ দেওয়ার পরে কিন্তু তার শক্তি চতুর্গুণ হয়ে গেল। খোলাফায়ে রাশিদিনের আর্মির শক্তি তখন চতুর্গুণ হয়ে গেল। এই রিসোর্সটা উনি যেভাবে একত্রে এনে বাইজেন্টাইন বাহিনীকে উনি এমনভাবে হারাইলেন যে বাইজেন্টাইন রোমান বাহিনী আর জীবনে দাঁড়াতে পারে নাই, জীবনে দাঁড়াতে পারে নাই। রেলিকটা নিয়ে আস্তে করে মিশর পালায় চলে গেল, কারণ মিশর তখন ওদের আন্ডারে ছিল। একই রকমভাবে আজকে মাহাতির এর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভালো ভালো শক্তিশালী কান্ট্রি যেগুলো আছে, তারা যদি আজকে তাদের সব রিসোর্স একত্র করে, সব রিসোর্স যদি একত্র করে করে যদি বলে যে এইবার আমরা মুসলিম কান্ট্রির স্বার্থগুলো দেখব, আমরা তো কারো সাথে কোনো যুদ্ধে যেতে চাই না, কিন্তু আমাদের স্বার্থটা আমরা দেখব, অনলি দেন সম্ভব আসলে এই উপত্যকায় শান্তি ফেরানো। আরে নেটো ফেটো সব উড়ে চলে যাবে তখন। শুধু ওই উপত্যকা না, শুধু ওই উপত্যকা না, তখন আরাকানে শান্তি আসবে, তখন উইঘুরে শান্তি আসবে। এই চীন এই মুসলমান কান্ট্রিগুলোকে নিয়েই তো মনে করেন যে গেম সাজাচ্ছে। চীনকে প্রেশার দিতে হবে যে উইঘুরদের ব্যাপারে আরো যত্নবান হইতে হবে তোমার। এই 2 বছরের যে অসম যুদ্ধ আমরা দেখেছি, ইসরায়েলি যে আসলে নৃশংসতা চালিয়েছে এই গাজা উপত্যকায়, কিন্তু হঠাৎ করে কেন ট্রাম্প, আমরা দেখলাম ট্রাম্প উদ্যোগী হয়ে কিন্তু যুদ্ধবিরতি চুক্তিটা করলো। আপনার কি মনে হয় কি কারণে? অবশ্য গুঞ্জন আছে ট্রাম্প নাকি নোবেলের জন্য সে তড়িঘড়ি করে এখানে একটা যুদ্ধবিরতি এনেছে। নোবেল মনে হয় ট্রাম্প পাওয়া যাবে না, এটা ঘোষণা হয়েছে অলরেডি। এটা উনি পাওয়া যাবেন, কারণ হচ্ছে যে হি ইজ এ ম্যাড ম্যান, এবং উনি যেই অবস্থায় আছেন উনি ওইটা উনি যেহেতু চাইছেন উনি এটা অর্জন করে নেবেন। দ্যাট নট এ বিগ ডিল। মানে ওই যে পাকিস্তানের যে সরফরাজ সাহেব আছেন, উনিও তো বললেন যে উনি নোবেল পাওয়া দরকার, অনেক শান্তি আনছেন উনি। বা ট্রাম্প কেন এই জায়গায় মানে হোয়াই উদ্যোগী হলেন, মানে উনি কেন ভোট চেঞ্জ করলেন? কারণ গ্লোবাল ওপিনিয়ন, ওই যে বললাম যে এখন তথ্য প্রযুক্তির কল্যাণে এখন সবাই দেখতে পায় ঘটনাটা কি হয়েছে। যেই লোকটাকে আপনি মনে করেন যে অনেক দিন ধরে চোখ বেঁধে রাখছিলেন, মিডিয়ার মাধ্যমে তাকে জানতে দেন নাই, শ্বেতাঙ্গ, কোনো সমস্যা নাই, কিন্তু সেই লোকটা যখন ভিডিও দেখে যে ছোট ছোট বাচ্চাদেরকে স্লটার করা হচ্ছে ওই জায়গায়, তখন কিন্তু একটা সময় প্রথমে সে বিশ্বাস করতে চায় না, তারপরে দেখতে 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 সে এদিকে ক্রস চেক করে, ওদিকে ক্রস চেক করে, ক্রস চেক করে যখন দেখে না এটা তো ট্রু, হাজার হাজার বাচ্চা মারা গেছে ওখানে, তখন কিন্তু সে তো আর ট্রাম্প না, তার তো মানুষের বিবেক, তখন তার বিবেক কিন্তু কাঁদে। এবং এই কারণেই
আমার ধারণা এই একটা মাত্র কারণ যে ট্রাম্প পিছাইতে বাধ্য হয়েছে। ওর দেশ থেকে যখন জাহাজ আসতে নিচ্ছে তখন ওর আমেরিকান নাগরিকরাই তো বলছে এই জাহাজ গোলা নিয়ে এই জাহাজ যাইতে দিবে না তারা। তো এই মানে মানবিক যে একটা সমর্থন পাওয়া গেছে গাজার পক্ষে, যেটা আল্লাহরই একটা রহমত, এইটাকে সে সহ্য করতে পারে নাই, সেই জন্যই সে বাধ্য হয়েছে। আমরা একটু ইসরায়েল এবং ইরানের যে সাম্প্রতিক সময়ের যুদ্ধ সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আসলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন কোনোভাবেই থামানো যাচ্ছে না বা থামছে না। এটি আমেরিকার সহায়তায়, সেটি সারা বিশ্বই জানে। চলতি বছরে আপনি দেখেছেন যে 12 দিন ব্যাপী একটা যুদ্ধ হয়েছে ইরানের সাথে, এবং হঠাৎ করে তারা সব ধরনের আবারও বলি নিয়ম নীতির তোয়াক্কা না করে হঠাৎ করে তারা ইরানকে আক্রমণ করেছে এবং 12 দিন ব্যাপী একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের পর্যবেক্ষণ আপনি কি, এবং সারা পৃথিবীতেই দেখছে যে আসলে ইরান যে ইরানের ঘুরে দাঁড়ানো, এটি আসলে অনেকেই অবাক হয়েছেন। এই যুদ্ধের বিশ্লেষণ নিয়ে আপনি কি বলবেন? ইরান একটা পুরাতন রাষ্ট্র, পার্সিয়ান সাম্রাজ্যের মানে অংশীদার তারা। সো জাতিগতভাবে এবং ভৌগোলিকভাবে তারা জন্মাবধি তাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সামাল দিতে দিতে অভ্যস্ত। এটা একটা অভ্যস্ততার ব্যাপার। একটা জাতির ভিতরে আপনি মানে ওয়ারিয়ার ইথোস অথবা যোদ্ধার মনোভাব তখনই করে ওঠে যখন আপনি অনেকবার যুদ্ধ করেন। তো ঠিক আছে, তো ইরানের ভেতরে জাতিগতভাবে ওই ব্যাপারটা আছে যে তারা জানে যে তাদের বিরুদ্ধে হেজিমনি কাজ করে। আমাদের বাঙালিরা যেরকম এই 5 আগস্টের আগে আমরা জানতাম না যে আমাদের বিরুদ্ধে ভারতের হেজিমনি কাজ করে, এখন আমরা জানি, এখন অনেকেই অ্যাওয়্যার। বাট আমার ধারণা ইরান দীর্ঘদিন ধরে এই স্যাংশনের ভিতরে থাকার কারণে কারণে তারা আস্তে আস্তে এর ভেতরেই বেঁচে থাকা শিখে ফেলছে, এবং এর ভেতরেই তারা এই অ্যান্টি স্যাংশন যে ম্যানুভারগুলো আছে এগুলা রপ্ত করে ফেলছে। রিসেন্টলি মানে ইরানের উপরে যে ইসরায়েল এবং ইউএসের অ্যাটাক, এটার ফলাফল তো আসলে কিছুই হয় নাই। না ইরান পরাস্ত হয়েছে, না মানে ইরান পৃথিবী থেকে মুছে গেছে, এরকম কিছুই হয় নাই। সো দিস ইজ সর্টস অফ ফেইল্ড অ্যাটাক, ইগোয়েস্টিক অ্যাটাক বলে আমার কাছে মনে হয়েছে। এবং শেষ দিকে আসলে আমেরিকা যারা তড়িঘড়ি করে মানে আমার যুদ্ধবিরতি, কাছে মনে হচ্ছে প্রকারান্তে আমেরিকা ভেতরে ভেতরে একটু ক্লান্ত। এই ক্লান্তির বহিঃপ্রকাশ হচ্ছে এই যে ইরানের বিরুদ্ধে একটা অপ্রয়োজনীয় যুদ্ধ। এই ক্লান্তির বহিঃপ্রকাশ হচ্ছে যে তড়িঘড়ি করে প্যালেস্টাইনে এখন শান্তি চুক্তি যে ব্যাপারটা। সো অফকোর্স এই জায়গায় ইরানের সাফল্য যেটা, সেটা হচ্ছে যে তারা আমেরিকার মতো একটা মানে সাম্রাজ্যকে হতাশ এবং পরিশ্রান্ত করতে পেরেছে। আই মাস্ট গিভ দ্যাট ক্রেডিট টু দ্যাট। কিন্তু এই যে যুদ্ধবিরতি চুক্তির যে ব্যাপারটা, সেটি অবশ্য আনুষ্ঠানিকভাবে হয়নি। তো আপনার কি মনে হয় এই যুদ্ধটা আবারও গড়াতে পারে ইরান এবং ইসরায়েলের মধ্যে? দেখেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মানে যখনই কারোর সাথে আপনার বর্ডার থাকে তখন তার সাথে যুদ্ধ লাগার সম্ভাবনা থাকে। সো ইসরায়েলের সাথে ইরানের যে বর্ডার, এটা কাল্পনিক বর্ডার, এক্স্যাক্টলি, এবং এটা ইসরায়েল এটা পারাইছে। ইসরায়েল শান্তিতে ছিল, ইরানও শান্তিতে ছিল, কিন্তু ইসরায়েল এই বর্ডারকে টেনে ইরানের বর্ডার পর্যন্ত নিয়ে গেছে, এবং মাঝখানে সে কিছু রাষ্ট্র যেগুলো আছে এগুলোকে স্কিপ করে, কারণ ওখানে আমেরিকান ক্যান্টনমেন্ট বানানো আছে। সো ইরান থেকে যখন কোনো মিসাইল আসে তখন রাস্তায় আসলে আমেরিকান যে ক্যান্টনমেন্ট আছে তারা অর্ধেক ফেলে দেয়। ঠিক আছে, সো যতক্ষণ পর্যন্ত ইসরায়েল অস্ত্র সংবরণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ভাবার কোনো কারণ নাই যে ইরানের দম ফেলার সুযোগ আছে। এখন এটা সামনের ইতিহাস বলতে পারবে যে ইরান আসলে চীনের সাথে এবং রাশিয়ার সাথে তাদের সখ্যতা এবং সহযোগিতার মাধ্যমে কত দ্রুত নিজেদেরকে আবার কাভার আপ করতে পারবে। কারণ অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণের কারণে তাদের পারমাণবিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং ওখান থেকে বের হয়ে এসে নতুন করে আবার ইসরায়েলের জন্য একটা ডিটারেন্ট হওয়া, কারণ ইসরায়েলের জন্য তো অস্বস্তির কারণ হওয়ার কারণে ইসরায়েল আক্রমণ করেছে।
তো ওই কারণটা আবার হওয়ার জন্য কতটুকু সময় লাগবে এটা আসলে দেখার ব্যাপার সামনে। সাধারণ মনের প্রশ্ন, সাধারণ মানুষ মনে করে যখন এই যুদ্ধটা হচ্ছিল তখন অনেকে বলছিল যে ইরানের সত্যি সত্যি যদি পারমাণবিক কর্মসূচি বা আমরা যদি বলি ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক শক্তিধর দেশ হয়, সেক্ষেত্রে আমেরিকা কিংবা ইসরায়েল আহ, ইচ্ছে করলেই এখন যেমন আক্রমণ করা সম্ভব করছে, সেটা সাহস পেত না। আপনার কি মনে হয়? অফকোর্স আপনার যখন নিউক্লিয়ার ক্যাপাসিটি থাকে তখন সহসে আপনার সাথে কেউ বেয়াদবি করার চেষ্টা করে না। আর যদি করেও তাহলে অ্যাটলিস্ট তার নিউক্লিয়ার ক্যাপাসিটি থাকার পরে করে, এবং সেই করাও হয় লিমিটেড। বর্তমান যুদ্ধবিদ্যা অনুযায়ী এটাকে বলে লিমিটেড ওয়ার। আমরা দুজনই একটা জায়গায় মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকি যে তুমিও অ্যাটম বোম মারবো না, আমিও অ্যাটম বোম মারবো না, বাট আমাদের যুদ্ধটা হবে অন গ্রাউন্ডে। সো তখন এটার ক্ষয়ক্ষতি কম হয়। তখন দেখবেন যে অনেক মানে আলোচনার বেসিসে অনেক যুদ্ধকে হ্রাস টানা সম্ভব হয়, এবং যুদ্ধের ক্ষেত্রে আগে যতটা নৃশংসতা হতো এখন তার চেয়ে অনেক কম হয়। এটার মানে অ্যাডভান্টেজ আপনি নিউক্লিয়ার কান্ট্রি হলে পরেই পাবেন। আজকে আমাদের যদি নিউক্লিয়ার মানে ক্যাপাসিটি থাকে, তাহলে আমাদের প্রতিবেশী যারা আছে তারাও কিন্তু আমাদের সাথে কথা বলার সময় অথবা আমাদের সাথে কোনো ডিলিংয়ে আসার সময় ওটা মাথায় রাখবে। কারণ দিন শেষে এটা বাস্তবতা। আপনি এমন কোনো জাতি পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না যেই জাতি শ্রেষ্ঠতম জাতিতে পৌঁছাইছে বাট তার মিলিটারি উইক ছিল। একেবারে একেবারে ঠিক বলেছেন। আমরা শেষ করব অনুষ্ঠান। শেষ করার আগে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এই যে গাজা উপত্যকায় নৃশংসতা বলি এবং ইরানে হামলা বলি, এই যে সংকট এবং মধ্যপ্রাচ্যের যে সংকট, আমরা মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে তাদেরকে একদমই নির্লিপ্ত থাকতে দেখেছি। সেই অর্থে তারা কোনো ধরনের ইনিশিয়েটিভ বা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি গাজা উপত্যকায় শান্তি ফেরানোর জন্য, কিংবা আমার মুসলিম ভাই ইরানে যে অন্যায়ভাবে হামলা চালালো, যুদ্ধ হলো। অন্যান্য আরব দেশগুলো একেবারে নিশ্চুপ। এই নিশ্চুপের আসলে মূল কারণটা কি বলে মনে হয় আপনার, বেশ এবং তাদের কি করা উচিত আসলে? বেশ কয়েকটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে তাদের সবার রিজার্ভ হচ্ছে ডলারে। সুতরাং রিজার্ভ যখন আপনার ডলারে থাকবে, আপনার টাকা যখন আমার ব্যাংকে থাকবে, তখন আপনি আমার সাথে আসলে খুব বেশি ঝামেলা করবেন না। কারণ এর ফলাফল তো ওরা দেখতে পাইছে। আফগানিস্তানের বিলিয়ন ডলার রিজার্ভ আত্মসাৎ করে নিছে আমেরিকা। রাশিয়ার প্রায় $300 মিলিয়ন এখনও আমেরিকার ওই রিজার্ভে ব্যাংকে আটকা পড়ে আছে। ওই ডলার দিবে না সে, আর রাশিয়া নিতেও পারবে না। সো আপনি যেই আরব রাষ্ট্রগুলোর কথা বলছেন তাদের সবার মেইন রিজার্ভ হচ্ছে ডলার। ডলার। সুতরাং এটা একটা তাদের মানে পেছনে থাকার সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে আরবের এই রাষ্ট্রগুলোর অনেক রাষ্ট্রই তাদের নিজস্ব সামরিক সক্ষমতা নাই। ইউনাইটেড আরব আমিরাতের এয়ার ডিফেন্স দেয় আমেরিকা, কাতারের এয়ার ডিফেন্স দেয় আমেরিকা, জর্ডানের এয়ার ডিফেন্স দেয় আমেরিকা, রাইট? সুতরাং এই জাতীয় কান্ট্রি যেগুলো আছে তাদের টাকা আছে, তেল বেচা টাকা আছে, কিন্তু তাদের ওই সক্ষমতা নেই যে আমেরিকার এগেনস্টে গিয়ে কথা বলবে। ইভেন সৌদি আরবের মনে করেন যে এতদিন পর্যন্ত পুরো ডিপেন্ডেন্সি ছিল আমেরিকান সৈন্যদের উপরে, এখন আস্তে আস্তে তারা কমাচ্ছে। কিছুটা কমেছে, সাম্প্রতিক সময় একটা যুদ্ধ মানে চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে। তাহলে যার উপরে আপনি ডিপেন্ডেন্ট তার এগেনস্টে তো আপনি আর আসলে কিছু করতে পারতেছেন না, এই জায়গায় চাইলেও করতে পারবেন না। সো এইটা হচ্ছে একটা বড় কারণ যে তারা চাইলেও এটা পারে না। হ্যাঁ, কেউ কেউ এটা থেকে বেরোয় আসে করছে, যেমন ইরাক, ইরান, তারপরে হচ্ছে মিশর, ঠিক আছে? কিন্তু তারা তো অলরেডি 3টা আরব ইসরায়েল যুদ্ধ করেছে। আরব ইসরায়েল বলে, বাট আসলে তো আরব ইউএসএ যুদ্ধ এগুলা। 3টা যুদ্ধে কিন্তু তারা ব্যাপকভাবে হেরেছে। হারার পরে এখন এই জন্যই আপনি দেখবেন যে এখন একমাত্র অনেকে জিজ্ঞেস করে যে হামাসকে অথবা হেজবুল্লাহকে অথবা হুতিদেরকে ইরান কেন হেল্প করে? কারণ বাকি যারা আছে তারা টায়ার্ড 3 যুদ্ধে হেরে। তারা 3টা যুদ্ধে হেরে, আরব ইসরায়েল 3টা যুদ্ধ হয়েছে, তো এই 3টা যুদ্ধে হেরে তারা প্রচণ্ডভাবে টায়ার্ড। তাদের আর ওই শখও নাই, শক্তিও নাই। ওই ইরানই বাকি ছিল। সো ইরানই এখন এইটা যতটুকু পারে গোছায় গোছায় করে আর কি। তো যতক্ষণ পর্যন্ত এই সক্ষমতাগুলো না হবে, যেমন ইরাক তো পুরা ইউএস একদম ঝাঁঝরা করে দিয়ে গেছে। সেই কবে আবার ইরাক দাঁড়াবে, তারপরে ধরেন হবে। সিরিয়া পুরা ঝাঁঝরা, রাইট? জর্ডান কোনো রকমের টিকে আছে, বাট সবসময় আবদুল্লাহ কিন্তু আমেরিকা যা বলে তাই।
কাতার টু গুড, আল জাজিরা ছাড়া কোনো অস্ত্রই নেই তার। একটা মাত্র অস্ত্র আছে, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম আল জাজিরা, এছাড়া তার আর কোনো অস্ত্র নেই। ইভেন মজার ব্যাপার হচ্ছে যে তার দেশে থেকে তেল নিয়ে ইসরায়েলে যে বিমান গেছে ওই বিমান দিয়ে আবার তার দেশে তার এসে দেশেই চলে হামলা করা যাচ্ছে। হয়েছে। সো আনফর্চুনেট। ইউএই টাকা আছে বাট নিজস্ব কোনো ইয়ে নাই, কুয়েত টাকা আছে বাট নিজস্ব কোনো সক্ষমতা নাই, রাইট? ইয়েমেন একমাত্র যুদ্ধ করতেছে, বাট ইয়েমেনের সাথে তো মানে সৌদি আরবেরই বড় যুদ্ধ লাগায় রাখছে হচ্ছে ইউএসএ। সো ও কি নিজে যুদ্ধ করবে না আবার ওদেরকে হেল্প করবে? সো আই হোপ আই কুড এক্সপ্লেইন যে আসলে আরব বিশ্বের কথা যেটা বললেন, আরব বিশ্বে এখনো ওই পরিস্থিতি মানে ইন্ডিভিজুয়াল রাষ্ট্রগুলো যেগুলো আছে তাদের ওই পরিস্থিতি এখনো তৈরি হয় নাই যেখানে সম্মিলিতভাবে তারা একটা উদ্যোগ নিবে। উদ্যোগ নিতে পারবে। এবং এইটাই আমি বললাম যে ওয়াইসির একত্রে বসতে হবে, যে উম্মার স্বার্থে তাদেরকে রিসোর্স এক্সচেঞ্জ করতে হবে। আজকে পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হচ্ছে ইন্দোনেশিয়ান সেনাবাহিনী। সো ইন্দোনেশিয়ান সেনাবাহিনীর কাছ থেকে হেল্প নিতে পারে ওরা, টেকনোলজি ট্রান্সফার, ট্রেনিং ট্রান্সফার এগুলো করে তারপরে যদি করে। আপনি যদি দেখেন যে একটা মুসলিম ন্যাটো দাঁড়াইছে, ন্যাটো বলতেছি এই কারণে ন্যাটোর লোকজন সহজে বুঝবে যে মুসলিম ন্যাটো যদি এস্টাবলিশ হয়, যে যে কোনো মুসলিম দেশে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে সকল মুসলিম দেশ সেই দেশের বিরুদ্ধে দাঁড়াবে বা বিরুদ্ধে দাঁড়াবে, ন্যাটো যেভাবে দাঁড়ায়, তাহলে জিনিসটা অনেক সোজা হয়ে যাবে না? না, একেবারে। আপনি আজকে আমাদের পুরো অনুষ্ঠানে খুবই চমৎকারভাবে দর্শকদের বুঝিয়েছেন। আমরা আবারও ইরান রেডিও বাংলার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নানান ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাই সহায় হন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আর আগামী পর্বে দেখা হবে আরও একজন বিশিষ্ট অতিথির সাথে। আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার।